ফেবল চ্যানেলে আপনাকে স্বাগতম। বলা হয়, যার কেউ নেই তার পাশে স্বয়ং সৃষ্টিকর্তা থাকেন। আজকের গল্পটি তেমনই এক নারীর, যিনি জীবনের সব হারিয়ে এক অচেনা স্টেশনের ভিড়ে একা দাঁড়িয়েছিলেন। কিন্তু তিনি জানতেন না, সেই অচেনা ভিড়ের মধ্যেই ভাগ্য তার জন্য লুকিয়ে রেখেছিল এক অবিশ্বাস্য মোড়। চলুন শুনে আসি সেই হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী। ভোর 4টে, বিশালায় জংশনের অন্তহীন কোলাহল আর গাঢ় কুয়াশার চাদর ফুঁড়ে একটা নতুন দিন জন্ম নিচ্ছিল। প্ল্যাটফর্ম নাম্বার 4-এর এক কোণে লোহার ঠান্ডা বেঞ্চে একটি পুরনো শাল জড়িয়ে বসেছিল নীলা। তার কোলে ঘুমান্ত 2 বছরের ছেলে আকাশ। হাজার হাজার অচেনা মুখের ভিড়ে সে ছিল একাকী এক দ্বীপের মতো। তার দৃষ্টি ছিল স্থির, কিন্তু সেই স্থিরতার আড়ালে তোলপাড় ছিল এক মহাসমুদ্র। সে কাউকে ডাকছিল না, কারো কাছে সাহায্য চাইছিল না, শুধু মাঝে মাঝে চোখের কোল বেয়ে গড়িয়ে পড়া নোনা জলটুকু শাড়ির আঁচলে মুছে নিচ্ছিল। প্রতিটি ট্রেনের হুইসেল তার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন তার ক্ষয়ে আসা আশার চূড়াটাকে আবার ধাক্কা দিয়ে গেল। তার ছোট্ট ছেলে আকাশ ঘুমের ঘোরেই কখনো বিস্কুটওয়ালার হাঁক শুনে নড়ে চড়ে উঠছিল, কখনো বা চানাচুর ভাজার গন্ধে অবুঝ হাত বাড়াচ্ছিল। নীলা আলতো করে তার হাতটা ধরে বুকে চেপে ধরছিল আর ফিসফিস করে বলছিল, না শোনা, ওসব নয়। তার কণ্ঠে ছিল সীমাহীন মমতা, কিন্তু চোখে ছিল সেই তীক্ষ্ণ অসহায়তা, যা একজন মা তার সন্তানের একটি সামান্য ইচ্ছা পূরণ করতে না পারার যন্ত্রণায় অনুভব করে। ওই বেঞ্চ থেকে কিছুটা দূরে বসেছিল 28 বছরের রুহান, এক নামী সফটওয়্যার কোম্পানির ইঞ্জিনিয়ার। ছুটির পর ফিরছিল নিজের শহরে। সকাল থেকেই সে নীলাকে লক্ষ্য করছিল। মেয়েটির মুখে একটা আভিজাত্য আছে, কিন্তু পরিস্থিতি তাকে যেন পাথরে খোদাই করা এক মূর্তির মতো স্তব্ধ করে দিয়েছে। প্রতিবার ট্রেন এলে সে উঠে দাঁড়ায়, দরজার কাছে গিয়ে অমানুষিক ভিড় দেখে আবার হতাশ হয়ে ফিরে আসে। রুহানের মনে হচ্ছিল, এই তরুণী শুধু একটি ট্রেনের জন্য অপেক্ষা করছে না, সে হয়তো জীবনের কোনো পরিত্রাণের জন্য অপেক্ষা করছে। যখন আকাশ ঘুম থেকে উঠে তৃতীয়বারের মতো চানাচুরের জন্য বায়না ধরে কেঁদে উঠল, রুহানা নিজেকে আটকে রাখতে পারল না। সে চানাচুরওয়ালার কাছ থেকে একটা প্যাকেট কিনে নীলার সামনে এসে সরম গলায় বলল, নাও ছোট্ট বন্ধু, এটা তোমার জন্য। নীলা চমকে তাকালো। এক অচেনা পুরুষের এই আকস্মিক দয়ায় তার মুখে কৃতজ্ঞতার বদলে ফুটে উঠল আত্মসম্মানের এক সূক্ষ্ম প্রাচীর। কেন কিনলেন? ওর পেট ভরা আছে, ও তো এমনি বায়না করে। তার শান্ত কণ্ঠস্বরে একটা চাপা অভিমান ছিল। তাতে কি, বাচ্চার মন, একটু খেলে শরীর খারাপ হবে না। রোহান হেসে পরিস্থিতিটা হালকা করার চেষ্টা করল। নীলা আর কথা বাড়াল না। ছেলের হাতে প্যাকেটটা তুলে দিতেই আকাশের মুখে ফুটে উঠল এক ঝলক নির্মল হাসি। সে হাসির শব্দে যেন জংশনের সমস্ত কোলাহল এক মুহূর্তের জন্য থেমে গেল। কিছুক্ষণ পর রোহান আবার কাছে এসে খুব সাবধানে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? সকাল থেকে দেখছি খুব চেষ্টা করছেন, কিন্তু ট্রেনে উঠতে পারছেন না, কোনো সমস্যা? নীলা প্রথমে ইতস্তত করল। এই স্বার্থপর পৃথিবীতে একজন অপরিচিতের সাহায্য গ্রহণ করার ভয় তার চোখ মুখে স্পষ্ট। তারপর ভাঙা গলায় বলল, শহরে যাব, জেনারেল টিকিট আছে, কিন্তু ছেলেকে নিয়ে এই ভিড়ে ওঠার সাহস পাচ্ছি না। তাহলে তো কোনো চিন্তাই নেই, আমিও শহরে যাচ্ছি। আমার এসি কোচে রিজার্ভেশন আছে, আমার কেবিনে যথেষ্ট জায়গা, আপনি আর আপনার ছেলে আরামে চলে যেতে পারবেন। চলুন আমার সঙ্গে, টিটিকে আমি ম্যানেজ করে নেব। রুহানের কণ্ঠে ছিল অদ্ভুত এক সারল্য আর সততা। নীলা কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। মনে হলো ডুবন্ত মানুষ যেন খড়কুটোর বদলে এক আস্ত লাইফ বোটের সন্ধান পেয়েছে। কিন্তু পরক্ষণেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমার কাছে তো শুধু জেনারেল টিকিট, যদি টিটি জরিমানা করে আমার কাছে অত টাকা নেই। আপনার কাছে যা আছে তার মূল্য টাকার চেয়ে অনেক বেশি, সাহস, বাকিটা আমি সামলে নেব, আপনি শুধু চলুন। মেয়েটি আর আপত্তি করতে পারল না, হয়তো তার আর কোনো পথ খোলা ছিল না। কিছুক্ষণ পর ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। রোহান নীলার জীর্ণ ব্যাগটা হাতে নিল এবং তাকে পথ দেখিয়ে এসি কোচের দিকে নিয়ে গেল। প্রথমবারের মতো নীলার মনে হলো কেউ শুধু তার ব্যাগের বোঝা নয়, তার মনের বোঝাটাও যেন কিছুটা হালকা করে দিয়েছে। কোচের ভেতর ঢুকতেই ঠান্ডা বাতাসের ঝাপটা তার শরীরে লাগল। বাইরের পৃথিবীর কোলাহল, ময়লা আর অনিশ্চয়তার পর এই শীতল পরিষ্কার পরিবেশটা তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল।
টিটি আসতেই রোহান তাকে একপাশে ডেকে নিয়ে গেল। নীলা দূর থেকে ভয়ে ভয়ে দেখছিল, কিন্তু কিছুক্ষণ পর টিটি হেসে রোহানের পিঠ চাবড়ে চলে গেল। সব ঠিক আছে, এবার নিশ্চিন্তে বসুন, রোহান ফিরে এসে জানালো। প্রথমবারের মতো নীলার মুখে একটা স্বস্তির ছায়া ফুটে উঠল। সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? কারণ আপনি একজন মা আর আমি একজন মানুষ, মানবিকতা এখনো হারিয়ে যায়নি। রোহানের এই সহজ উত্তর নীলার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল। যাত্রা শুরু হলো। ট্রেনের জানলা দিয়ে বাইরের অন্ধকারে ছুটে চলা গ্রাম, শহর আর আলোর বিন্দু দেখতে দেখতে নীলা ভাবছিল, জীবনটাও এই ট্রেনের মতোই, কোথায় থামবে, কোন দিকে বাঁক নেবে, কিছুই আগে থেকে বলা যায় না। রোহানের দৃষ্টি এড়ালো না। সে আস্তে করে বলল, যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞাসা করি, এইটুকু ছেলেকে নিয়ে একা যাচ্ছেন কেন? আপনার পরিবারে কি আর কেউ নেই? এই প্রশ্নে নীলার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করল। ধীরে ধীরে সে বলতে শুরু করল তার জীবনের গল্প। বিয়ে হয়েছিল 2.5 বছর আগে। রনি, আমার স্বামী, খুব ভালোবাসত, কিন্তু বিয়ের পর ওর মদের নেশাটা বাড়তে থাকে। ভালোবাসাটা ধীরে ধীরে গালাগাল আর মারধরে পরিণত হয়। নীলা থামল, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আকাশ যখন গর্ভে এলো তখন কয়েক মাসের জন্য সব ঠিক হয়ে গেছিল, কিন্তু একদিন রাতে এক বাইক দুর্ঘটনায় সব কিছু কেড়ে নিল। আমি একা হয়ে গেলাম। আমার বাপের বাড়ির লোক বলল, তোর ভাগ্য তোর স্বামীর সাথেই ছিল, আর শ্বশুর বাড়ির লোক তো স্পষ্টই দরজা দেখিয়ে দিল। মাথায় ছাদ নেই, হাতে টাকা নেই। গ্রামের একজন দিদি খবর দিল রনির কোম্পানির কিছু টাকা জমা থাকতে পারে। সেই শেষ আশা নিয়েই শহরে যাচ্ছি। এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে এখনো বেঁচে আছি। রোহান তার দিকে তাকিয়ে নরম গলায় বলল, সাহস হারাবেন না, আপনি এখন আর একা নন। এই একটি বাক্য যেন নীলার ক্ষতবিক্ষত হৃদয়ে মলমের প্রলেপ দিল। শহরের স্টেশনে যখন ট্রেন পৌঁছালো তখন ভোরের আলো ফুটছে। রোহান আকাশকে কোলে নিয়ে বলল, চলুন, জীবনের নতুন স্টেশন এসে গেছে। কিন্তু স্টেশনের বাইরে এসে নীলার মনে আবার সেই পুরনো ভয়। এই বিশাল শহরে এখন সে কোথায় যাবে? রোহান তার মনের অবস্থা বুঝতে পেরে বলল, আমার ফ্ল্যাটেই চলুন, আপনি বিশ্রাম নিতে পারবেন, আমি সকাল 10টায় আপনার সঙ্গে কোম্পানিতে যাব। নীলা চুপ করে রইল। নিয়তি তাকে এমন এক অপরিচিতের উপর ভরসা করতে বাধ্য করেছে যাকে সে মাত্র কয়েক ঘন্টা ধরে চেনে। সে মাথা নিচু করে সম্মতি জানালো। দুপুরে তারা রনির অফিসে পৌঁছালো, কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক নির্মম ত্রত্ব। ম্যানেজার জানালেন, রনির নমিনি হিসাবে তার বাবা মাত্র 2 দিন আগে এসে সমস্ত টাকা তুলে নিয়ে গেছেন। এই কথা শুনে নীলার পায়ের তলার মাটি সরে গেল। সে সেখানেই কান্নায় ভেঙে পড়ল। রোহান তার কাঁধে হাত রেখে বলল, সব শেষ হয়ে যায়নি নীলা, আমি আছি। দিন গড়াতে লাগলো। নীলা রোহানের ফ্ল্যাটেই থেকে গেল। সে ঘর সামলায়, রান্না করে আর আকাশকে পরম যত্নে বড় করে তোলে। ছেলেটাও এখন রোহানকে রোহান কাকু বলে ডাকে। ধীরে ধীরে ফ্ল্যাটটা একটা বাড়িতে পরিণত হচ্ছিল। রোহানের মনেও এক নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল। নীলা এখন আর তার কাছে শুধু করুণার পাত্র নয়, সে একজন সংগ্রামী নারী, একজন আদর্শ মা, যার প্রতি তার মনে শ্রদ্ধা আর ভালোবাসা দুটোই জন্মাচ্ছিল। একদিন সন্ধ্যায় রোহান অফিস থেকে ফিরে তনুশ্রীকে বিয়ে করার প্রস্তাব দিল। সমাজকে দেখানোর জন্য নয়, তোমাকে দয়া করার জন্য নয়, কারণ আমি তোমার আর আকাশের সঙ্গে আমার বাকি জীবনটা কাটাতে চাই। নীলার হাত থেকে জলের গ্লাসটা পড়ে যেতে গিয়েও বেঁচে গেল। সে কাপা ঠোঁটে বলল, আপনি জানেন আপনি কি বলছেন? আমি একজন বিধবা, আমার কিচ্ছু নেই, আর আমার কাছে তুমি একজন সম্পূর্ণ নারী। আর আকাশ, সে তো কবেই আমার ছেলে হয়ে গেছে। কয়েক সপ্তাহের মধ্যে একটা সাদাসিধে মন্দিরে তাদের বিয়ে হলো। কোনো আড়ম্বর ছাড়াই, শুধু কয়েকজন কাছের মানুষের আশীর্বাদে দুটো হৃদয় এক হলো। বিয়ের পর জীবন নতুন মোড় নিল। যে ফ্ল্যাটে একসময় এক অসহায় নারী আশ্রয় নিয়েছিল, সেখানে এখন শিশুর হাসি, রান্নাঘর থেকে আসা গরম খাবারের সুবাস আর দুজনের ভালোবাসার গুঞ্জন। একদিন সন্ধ্যায় রোহান অফিস থেকে ফিরে দেখল নীলা সেই জানালার পাশেই বসে আছে, কিন্তু আজ তার মুখে কোনো বিষণ্ণতা নেই, আছে এক পরম তৃপ্তি। রোহান পেছন দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, আজ আবার কি ভাবছ? নীলা হেসে তার দিকে তাকিয়ে বলল, ভাবছি সেদিন যদি স্টেশনে তোমার সঙ্গে দেখা না হতো, তাহলে আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াতো? রোহান তার হাতটা নিজের হাতে নিয়ে বলল, তাহলে হয়তো আমিও অপূর্ণ থেকে যেতাম। আমি সেদিন শুধু ছুটি কাটিয়ে ফিরছিলাম না, হয়তো তোমাকেই খুঁজতেই বেরিয়েছিলাম। নীলার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তবে এবার তা বেদনার নয়, ছিল এক ভালোবাসার গল্প পূর্ণ হওয়ার সাক্ষী। প্রিয় বন্ধুরা, যে জীবনে এক সময় শুধু ভাঙনের শব্দ ছিল, সেখানে এখন এক পরিপূর্ণ পরিবার। হয়তো এটাই জীবনের শ্রেষ্ঠ জয়। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।